আচ্ছা, আমরা চলে এসেছি এয়ার পলিউট্যান্টসের সেকেন্ড পার্ট নিয়ে। ঠিক আছে, আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় পার্টিকুলেটস। পার্টিকুলেট ম্যাটার। যদি ভালো করে বুঝতে হয় পার্টিকুলেট ম্যাটারটাকে, তা বোঝার চেষ্টা করো যে এটা কি হচ্ছে। এয়ার পলিউট্যান্টের ব্যাপারে যেহেতু আলোচনা করছি, আমি আগের ভিডিওতেও বলেছিলাম এয়ার পলিউট্যান্ট মানে এয়ারে অবশ্যই পলিউট্যান্টকে মিশতে হবে। যদি এয়ারে না মিশে তাহলে কিন্তু সেই এয়ারকে পলিউট করতে পারবে না। ঠিক আছে, সেই এয়ারে মিশছে। তো এয়ারে যদি মিশে, তার মানে আমি বলেছিলাম ডিসপার্স ইন ওয়ার্ড, ডিসপার্সড ইন এয়ার। এয়ারে কি হচ্ছে? ডিসপার্সড হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এয়ারে ডিসপার্স হবে, এটা তো বোঝা গেল। তো এবার এয়ারে ডিসপার্স হচ্ছে, এয়ারে ডিসপার্স হচ্ছে। এবার এটা সলিড পার্টিকেল হতে পারে, যারা এয়ারে ডিসপার্সড হচ্ছে। লিকুইড ড্রপলেটও হতে পারে। অ্যাজ এ ড্রপলেট অনুসারে লিকুইডটাও কি এয়ারে তোমার ডিসপার্সড হতে পারে। তো ঘটনা হচ্ছে যে যে কম্পোনেন্টগুলো এয়ারে ডিসপার্সড হয়, যদি সলিড পার্টিকেলগুলো যেটা হয় তার যে ডায়ামিটার রেঞ্জ থাকবে, ঠিক আছে, ঠিক আছে। তো সাধারণত আমরা বই নিয়ে বলেছিলাম যেটাকে এরোসল বলে, এটাও বলে দিলাম এরোসল বলে। এরোসল মানে হচ্ছে সলিড পার্টিকেল বা লিকুইড পার্টিকেল, যে কোনো পার্টিকেল যখন এয়ারে ডিসপার্স হয়, ডিসপার্স হয়ে যেই সলিউশনটা তৈরি করবে সেটাকে আমরা বলবো অ্যারোসলস। ঠিক আছে, আচ্ছা। তো সল মানে সলিউশন, আর সলের মধ্যে পার্থক্য এটাই যে সলিউশনের কণাগুলো খুব ক্ষুদ্র হয়, আর এর সলের যে কণাগুলো থাকে তারা তুলনামূলক বড় হয় এবং সাসপেন্স অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা, সাসপেনশন অবস্থায় থাকে। ঠিক আছে, তো এই সাসপেনশন অবস্থায় থাকলে পরে যে টিনি পার্টিকেলগুলো থাকে তার যে রেঞ্জটা সেটা সাধারণত 1 মাইক্রোমিটার ডায়ামিটার রেঞ্জ হচ্ছে থেকে 50 মাইক্রোমিটার হয়ে থাকে। এগুলো মাইক্রো পার্টিকেলস আমরা বলে থাকি। ঠিক আছে, কিংবা লিকুইড ড্রপলেটও থাকে। এরা কি হয়, এয়ারে কি হয়, ডিসপার্সড হয়, অ্যাটমসফিয়ারে ডিসপার্সড হয়। তো এরকম কয়েকটা উদাহরণ দেখে আমরা একটু বোঝানোর চেষ্টা করি, কয়েকটা উদাহরণ দিয়ে যে জিনিসটা কী। সবচেয়ে প্রথম যেটা উদাহরণ দেখছি আমরা সেটা হচ্ছে ডাস্ট। ডাস্ট ডাস্ট কি? ডাস্ট হচ্ছে সলিড পার্টিকেলস। সলিড পার্টিকেল, ঠিক আছে, ডিসপার্সড হবে এয়ারে, ডিসপার্সড ইন এয়ার। ধুলো, বালি, কণা, এরা সব সলিড পার্টিকেলস। ঠিক আছে, এটা কি হয়, এয়ারসে যখন ডিসপার্সড হয় তখন ডাস্ট সৃষ্টি করে। তো সেটা এক ধরনের অবশ্যই এয়ারসল এবং পার্টিকুলেট ম্যাটার অলসো। অর্থাৎ যেসব এয়ারসল এয়ারকে কি করে, দূষিত করে, পলিউট করে, তাদেরকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলে থাকি। তাছাড়া আরও আছে ফিউম। ফিউমটা কি? সলিড অর লিকুইড পার্টিকলস, সলিড এবং অথবা লিকুইড যে কোনো একটা পার্টিকলসই থাকে, ফর্ম থাকে। ঠিক আছে, তো দেখো সলিড আর লিকুইড কখন বাধা যায়? ডাস্ট ছাড়া, ধুলো, বালি, কণা, তার মানে এটা না। তার মানে কি হচ্ছে, এমন কিছু থাকতে হবে যেটা সলিড ছিল, মোটা অবস্থায় ছিল, ভারী অবস্থায় ছিল, এয়ারে ছিল না,
কিন্তু পরে এই পার্টিকেলগুলো ফর্ম হয়ে গেছে, অর্থাৎ এরা অলরেডি সলিড পার্টিকেল থাকে, ধুলো বালি কণা, কিন্তু এরা এত ক্ষুদ্র হিসেবে থাকে না। তো এদেরকে কি করা হচ্ছে, যখন ভেপারাইজড করা হচ্ছে, ভেপারাইজ করে কনডেন্স করা হচ্ছে, ভেপারস কনডেন্স, ঠিক আছে, তখন কি হচ্ছে, এই ধরনের পার্টিকেলগুলো পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতেই পারি ভেপারস কনডেন্স বা কনডেন্সড ভেপার of that particles. So it's called fume. This is also an aerosol. ঠিক আছে, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফগ। আমরা সবাই জানি এটা ফগ। ফগ কি সবাই বলতে পারবে, এটা লিকুইড পার্টিকেলস হয়, লিকুইড ডিসপার্সড করে এয়ারে, ডিসপার্সড ইন এয়ার বা গ্যাস মিডিয়াম। ঠিক আছে, সেটা হচ্ছে ফগ। স্মোক, স্মোক তুমি জানো যে সিগারেট যখন ধরাও বা কিছু যখন ধরানো হয় তখন সেখান থেকে কি হয়, ধোঁয়া বেরোয়। সেই যে ধোঁয়াটা কি করে, অর্থাৎ সেটা কি জন্য হয়, কার্বনের জন্য হয়। ঠিক আছে, ইনকমপ্লিট কম্বাসন অফ কার্বন। তো এই কার্বনের জন্য স্মোক তৈরি হয়, সেটা করে এয়ারে মেশে, সেটা হচ্ছে স্মোক। ঠিক আছে, যেমন দেখো আমি এটা লিখে দিলাম, কার্বন রেজাল্টিং, শর্টে লিখছি আমরা, ঠিক আছে, কার্বন রেজাল্টিং ফ্রম ইনকমপ্লিট কম্বাসন হচ্ছে স্মোক। এইবার যেটা আসছে, স্মোকেরই একটা মতনই শুনতে লাগে, সাউন্ড লাইক স্মোক, বাট ইট ইজ স্মগ। স্মোক সম্পর্কে আমরা একটু ডিটেলসেও পড়বো পরবর্তীতে। স্মোক হচ্ছে পার্টিকুলেট ম্যাটার অরিজিনেটেড ফ্রম স্মোক অ্যান্ড ফগ। সেই পার্টিকুলেট ম্যাটার যেটা স্মোক আর স্মোক আর ফগ এই দুজনের কাছ থেকে পাওয়া যায়, তৈরি হয়। ঠিক আছে, সেটা হচ্ছে স্মোক। তো অবশ্যই দ্য কেমিক্যাল নেচার অ্যান্ড সাইজ অফ দ্য পার্টিকলস ইজ ভেরি ইম্পর্টেন্ট পলিউশন পয়েন্ট অফ ভিউ। যদি পলিউশনের দিক থেকে দেখো তো এদের সাইজটা খুবই ইম্পর্টেন্ট হয়। পার্টিকেল পসেস লার্জ সারফেস এরিয়া অ্যান্ড অ্যাক্ট অ্যাজ নিউক্লিয়াই ফর মেনি কেমিক্যাল রিয়াকশনস। এটা অনেক কেমিক্যাল রিয়াকশনসও দেখা দিতে পারে। তো এদের যে সোর্স আছে সেই সোর্সটা নিজেরাই বুঝতে পারবে, সেটা আমার বলার দরকার নেই। তো আমি এফেক্টসগুলো বলে দিয়ে এদের পার্টিকুলেট ম্যাটার্সের এফেক্টগুলো কী কী হয়। এফেক্ট, এফেক্টস কী কী হয়, এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে ব্লকিং অফ সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশনকে ব্লক করে দেয়। ঠিক আছে, সোলার রেডিয়েশনকে কি করে, ব্লক করে দেয়, যার ফলে কি হয়, আর্থ টেম্পারেচার কি হয়, কমে যায়, লোয়ারিং অফ আর্থ টেম্পারেচার অ্যান্ড এফেক্টস ওভারঅল ওয়েদার কন্ডিশন। তো ওয়েদার কন্ডিশনে তার ফলে কী হবে, এটা করবে, যদি সোলার রেডিয়েশনকে ব্লক করে যায় তো আর্থ টেম্পারেচার রিডিউস করবে, লোয়ার হয়ে যাবে, লোয়ারিং দ্যাটস কজেস লোয়ারিং অফ আর্থ টেম্পারেচার অ্যান্ড দিস affects দ্য ওভারঅল ওয়েদার কন্ডিশন। তো ওয়েদার কন্ডিশন এফেক্ট হলে আমাদের যে লিভিং বিংস আছে তাদের উপর কিন্তু ভালোই প্রভাব পড়ে। দ্বিতীয় যেটা বলবো আমরা সেটাকে বলবো ডিপোজিশনস অন প্ল্যান্ট লিভ। দেখো প্ল্যান্ট লিভে যদি কি হয়, জমা হয়ে যাচ্ছে, ডিপোজিট হয়ে যাচ্ছে। তো এই ডিপোজিট যদি প্ল্যান্ট লিভে হয়ে যায় তাহলে উপরের যে সারফেসটা, যেটা সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস ঘটায়, যে ক্লোরোফিলগুলো, সেগুলো কি হয়, একটা লেয়ার দ্বারা কভার হয়ে যায়, যার ফলে
ফটোসিনথেসিস এখানে কিন্তু এফেক্টেড হয়। কথাটা বুঝতে পারলে? আরেকটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ হয়। ঠিক আছে, নিউট্রাল ডিসঅর্ডার্স দেখা যায়, নিউরাল ডিসঅর্ডার্স, ক্যান্সারস ইভেন দেখা যেতে পারে। তো সব পার্টিকুলেট ম্যাটার্স ক্যান্সার না, এর মধ্যে ঠিক আছে কিছু কিছু পার্টিকুলেটই ক্যান্সার তৈরি করে, যেমন স্মোক, ইভেন ডাস্ট। ঠিক আছে, তো এরা কি করে ক্যান্সার সৃষ্টি করে। এবং রেসপিরেটরি ডিজিজের মধ্যে দেখা যায়, এবং নিউরাল ডিসঅর্ডারস নার্ভের আমাদের ক্ষতি করে। নাক মুখ চোখ কান দিয়ে এগুলো প্রবেশ করে, যেহেতু আকারে খুব একটা ছোট না এবং খুব একটা বড়ও না, তো সেই কারণে আমাদের এফেক্টটা বেশি পড়ে। যদি একটু যত আকারে একটু হালকা হালকা করে বাড়বে, তত আকারে সমস্যা বেশি করবে। ঠিক আছে, তো এই হলো আমাদের পার্টিকুলেট ম্যাটার এবং তার এফেক্টস। আচ্ছা, এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লেড, প্লাম্বাম বলে থাকি আমরা ওটাকেও। তো লেড এমনি পাওয়া যায়, যেন এরকম নর্মালি পাওয়া যায় হচ্ছে যে ওটস হিসাবে, তো যেখান থেকে আমরা নিষ্কাশন করতে পারি লেডকে। ঠিক আছে, গ্যালেনা ইম্পর্টেন্ট ওটসের, পিবিএস, অ্যাংলেসাইট, পিবিএসএ4 সংকেত সহ দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেলুসাইট, পিবিসিও3, আর ল্যানারকাইট, পিবিও আর পিবিএসএ4 এর মিক্সড আপ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওটস। এরা গ্রে কালারের মেটাল হয়, এদের মেল্টিং পয়েন্ট 327 ডিগ্রি সেলসিয়াস হয়, এবং এরা খুব সফট প্রকৃতির হয়। তো লেড, যেটাকে আমরা আরেক কথায় সীসা বলে থাকি, তো জানো এটা পয়জনাস। ম্যাগিতে একবার ধরা পড়েছিল, তোমরা সবাই জানো, সেটা নিয়ে ম্যাগি মাঝখানে ব্যান করা হয়েছিল, তারপরে আবার সেটা রিস্টার্ট হয়েছে ম্যাগিকে নিয়ে। তো যাই হোক, আমরা একটু দেখে নিই জিনিসটা। সোর্সেস অফ লেড পলিউশন আমরা দেখে নিই। এই যে পলিউশনটা সিস্টেম, এটা তো ওর থাকে, এটা তো বাতাসে মিশে না, এরা থাকে, এখান থেকে আমরা নিষ্কাশন করি। বাট যেটা বাতাসে ক্ষতি করে, পলিউট করে, সেগুলো কোথা থেকে তৈরি হয়? নিশ্চয়ই বাতাসে করে, তো মানে নিশ্চয়ই বুঝতে পারছো এরোসল হিসাবে থাকবে, একটু আগেই বললাম। তো সাধারণত কী হয়, মেনলি এটা অটোমোবাইল ইমিশনস হয়, গাড়ি, বিভিন্ন রকম যন্ত্রচালিত গাড়িগুলো, ফুয়েল দেওয়া গাড়িগুলো থেকে ইমিশ হয়। তো ডিউ টু বার্নিং অফ গ্যাসোলিন containing anti-knock addictive টেট্রা ইথাইল লেড। অর্থাৎ ব্যাপারটা বুঝবে, এখানে কি হয়, কেন তৈরি হয় এ থেকে, অটোমোবাইল থেকে বার্নিং অফ গ্যাসোলিনের বার্নিংয়ের ফলে হয়। যে গ্যাসোলিনে অ্যান্টি নক ইউজ করা হয়, সেটা হচ্ছে টেট্রা ইথাইল লেড। ঠিক আছে, টেট্রা ইথাইল লেড অর্থাৎ PbC2H5 একে শর্ট ফর্মে টেল বলা হয়, TEL, এটা টেট্রা ইথিলিন লেডের শর্ট ফর্ম, আর এটা হচ্ছে ওর সংকেত। বুঝতে পারলে? তাহলে প্রথম যেটা জানলাম সোর্স, সেটা হচ্ছে অটোমোবাইল থেকে। অটোমোবাইল থেকে কেন তৈরি হয়? বার্নিং অফ গ্যাসোলিন, যেটা কন্টেইন করে অ্যান্টি নক অ্যাডিটিভ হিসাবে যেটা থাকে, সেটা হচ্ছে টেট্রা ইথাইল লেড, টেল, যেখান থেকে লেড আমরা পলিউটেন্ট হিসাবে পাওয়া যায়। তাছাড়া বার্নিং অফ গ্যাস অ্যান্ড অয়েল, তারপরে গ্যাস ম্যানুফ্যাকচারিংয়ে পাওয়া যায়, গ্লাস ম্যানুফ্যাকচার, কাঁচের জিনিসপত্র যেখানে ম্যানুফ্যাকচার করা হয়, সেখানেও কিন্তু
বেরোয়। তারপরে হচ্ছে মিনিং বা প্লাম্বিংয়ের ক্ষেত্রেও এগুলো নির্গত হয়। আর মেটাল স্মেল্টার্স অ্যান্ড প্ল্যান্টস ম্যানুফ্যাকচারিং লেড অ্যাসিড ব্যাটারিজ। লেড অ্যাসিডের ব্যাটারি যেটা হয়, ঠিক আছে, সেটা চার্জেবল ব্যাটারি, চার্জ হয় এবং হয়। তো সেই ব্যাটারি যেখানে তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, সেখান থেকেও ম্যানুফ্যাকচারের টাইমে লেড পলিউটেন্ট হিসাবে, এয়ার পলিউটেন্ট হিসাবে নির্গত হয়। তাছাড়া যেখানে ধাতুকে গলানো হয় এবং ধাতুকে আবার যুক্ত করা হয়, তৈরি করা হয়, ঠিক আছে, সেখানেও কিন্তু তোমার পলিউটেন্ট হিসাবে লেড নির্গত হয়। তাছাড়া হোয়াইট পেন্ট যে তোমরা অনেক সময় করো, আমরা বাড়িতে করি, বা রেড পেন্টও করি। তো হোয়াইট পেন্ট, হোয়াইট কালারের পেন্ট বা রেড কালারের পেন্টেও কিন্তু লেড নির্গত হয় এখান থেকেও। তো আমরা অনেক সময় বলি লেড ফ্রি পেন্ট, অ্যাডে দেখাই এশিয়ান পেন্ট বা এসের মধ্যে লেড ফ্রি পেন্ট। তো কেন লেড ওখান থেকে ভেপারাইজড হয়ে বেরোয় এবং কি করে আমাদের পরিবেশে বাতাসে মিশে যায়। কেন বেরোয় এটা বলে দিই তোমাদেরকে একটু। হোয়াইট পেন্টে লেডের একটা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে PB3CO3 OH2। এই কম্পাউন্ডটা আমাদের হোয়াইট পেন্টে থাকে। আর রেড পেন্টে থাকে PB3O4। ঠিক আছে, এই কম্পাউন্ডগুলো থাকে হোয়াইট পেন্ট আর রেড পেন্টে, যেখান থেকে রেড আমাদের বাতাসে ভেপোরাইজড হয়ে মিশে যায় এবং এয়ারকে পলিউট করে। এরপরে আরও প্রসেস আছে যেখান থেকে বেরোয়, যেমন কোনো ইনঅর্গানিক পার্টিকুলেটস থেকে প্রাইমারিলি বেরোয়। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্ট অনেক যে সয়েল, ওয়াটার, ফুড, এগুলো যেগুলোতে কন্টামিনেন্ট হয়, ঠিক আছে, সেখান থেকেও বেরোয়। ওয়াটার পাইপ যখন মেড করা হয়, ঠিক আছে, লেডের ওয়াটার পাইপ যখন তৈরি করা হয়, লেড দিয়ে যেগুলো ওয়াটার পাইপ তৈরি করা হয়, তো তৈরি করার সময় এটা কিছুটা লিচড হয়, ঠিক আছে। আর এইগুলো জিনিস পলিউটেন্ট হিসাবে এয়ারে ঘুরে বেড়ায়। তো অবশ্যই এর এফেক্ট সম্পর্কে পড়ব। এর এফেক্টসে মনে রাখবে লিভার অ্যান্ড কিডনি ড্যামেজ। লিভার আর কিডনি ড্যামেজ হয়। তারপর হচ্ছে মেন্টাল রিটার্ডেশন ইন চিলড্রেন। বাচ্চাদের মেন্টাল রিটার্ডেশন হয়। চিলড্রেন এবং অ্যাবনর্মালিটিস ইন ফার্টিলিটি অ্যান্ড প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে এবং বংশ বিস্তারেও সমস্যা সৃষ্টি হয়, নর্মালিটি অ্যাবনর্মালিটি সৃষ্টি হয়, ঠিক আছে, ইন ফার্টিলিটি অ্যান্ড প্রেগনেন্সি। খুব ক্ষতিকর জিনিস, যেটা আমাদের শরীরে গেলে এইভাবে ক্ষতি করে। তো এটা গেল লেড এর সমস্যা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজন। দেখো, এটা আমরা বলছিলাম, আগেও আলোচনা করছিলাম, আগের ভিডিওতে করেছিলাম। তো এটা বলেছিলাম যে আমরা আস্তে আস্তে যখন যত ভিতরে যাব আস্তে আস্তে জানতে পারবো। তো গ্রাউন্ড লেভেল ওজনটা কি? তো দেখো, আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজনটা থাকে, ওজনে থাকে ইন স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। ওজন কিন্তু অ্যাক্ট করে অ্যাজ এ প্রোটেক্টর, ঠিক আছে। এই প্রোটেক্টর হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের যে
সূর্যের ক্ষতিকর রশ্মি আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সেখান থেকে আমাদের রক্ষা করে, এটা তুমি জানো। কিন্তু এই ওজনই আবার যখন ইন ট্রপোস্ফিয়ারে থাকে, ঠিক আছে, যখন এই ওজন ট্রপোস্ফিয়ারে থাকে তখন আমরা আগেও পড়েছিলাম সেকেন্ডারি পলিটেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে অ্যাজ এ প্রোটেক্টর আমাদের ভালোর জন্য করে, এবং ট্রপোস্ফিয়ারে সেটা সেকেন্ডারি পলিটেন্ট হিসাবে আমাদের ক্ষতি করে। কথাটা বুঝতে পারছো? তো কিছু রিয়াকশনস হয়, যে রিয়াকশনস দ্বারা এরা তৈরি হয়, তো আমরা সেকেন্ডারি রিয়াকশন বলি, যে কোনো একটা পদ্ধতিতে ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে এটা তৈরি হয় সেকেন্ডারি পলিটেন্ট। তো দেখে নিই আমরা মেকানিজমটা। এটা আগের হিসেবে রিয়াকশনসটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতেও, তো আমরা আবার দেখে নিচ্ছি। দেখো, এইচনের উপস্থিতিতে ল্যামডা 337, তো অনেক সময় এটাও লেখা থাকে ল্যামডা লেস দেন 390 ন্যানোমিটার। তো লেস দেন মানে না, এর থেকে কম, তো এখানে আমরা লিখি 337 ন্যানোমিটার, অনেক সময় লেখা থাকে ইকুয়ালস টু, অর্থাৎ এর থেকে কমই হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে। তো এরকম ওয়েভলেন্থে কি হয়, N2O এটা করে, এবং এটাও 390, অ্যাকচুয়ালি এটা মনে হলো এখানে ইউজ হয়, হ্যাঁ। N2O এর করে NO উৎপন্ন করে, অর্থাৎ লেস দেন 290, দ্যাট ইজ লেস দেন ইকুয়ালস টু 250 nm ন্যানোমিটারে কি হয়, NO উৎপন্ন করে, ঠিক আছে, NO উৎপন্ন করে। তো এটা আমি এখানে একটু এক্সট্রা লিখে দিচ্ছি, এই 390 যেটা হচ্ছে এটা ঠিকই আছে, এটা 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 390 একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 390 এখান থেকে N2O থেকে তৈরি হচ্ছে NO, 390 NO2 থেকে তৈরি হয়, ঠিক আছে, দেখে নাও, NO2 থেকে NO প্লাস O তৈরি হয়। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? এইবার এই রিয়াকশনসটা ঘটে, এই যে ও তৈরি হয়েছিল, এই ও, তারপরে বাতাসের O2 আর N2, ঠিক আছে, এরা সবাই মিলে N2 আর O3 গ্যাস তৈরি করে। এটা করে থাকে ট্রপোস্ফিয়ারেই থাকে। এটা কি করে, সেকেন্ডারি পলিউটেন্ট। আর এই যে ট্রপোস্ফিয়ার তৈরি হলো, এটাকে আমরা বলি গ্রাউন্ড, যেহেতু গ্রাউন্ডের কাছে থাকে, গ্রাউন্ড লেভেল ওজন। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এইটা কি বলতো? ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস বলতে দেখো, ফুয়েল জলে, তো যেসব ফুয়েল, ফসিলস ফুয়েল যেগুলো চলে, সেগুলো কী হয়, যখন কমপ্লিটলি কম্বাস্টেড হয় না, তাহলে কী হবে, ওখানে আনবার্নড হাইড্রোকার্বন থেকে যায়। যে হাইড্রোকার্বনটা আবার অ্যাটমসফিয়ারে মেশে, যখন কোনো অর্গানিক সলভেন্ট বা অর্গানিক কোনো কম্পাউন্ড বা অর্গানিক কোনো পার্টিকেল ইভেপোরেটস হয়, ঠিক আছে, আমাদের অ্যাটমসফিয়ারে মিশে যায়। তো এই যে ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট অ্যান্ড গার্বেজ অলসো প্রডিউসড হাইড্রোকার্বনস, অর্থাৎ বিভিন্ন রকম অর্গানিক যেগুলো থাকে, যখন তাদের ডিকম্পোজিশন করা হয়, আমরা এর আগেও পড়েছিলাম, তো ডিকম্পোজ যখন করা হয় তখন কি হচ্ছে, যে হাইড্রোকার্বন প্রডিউস হয়। তো যেমন অনেক এক্সাম্পল আছে এগুলোর, যেমন অনেক কিছু আমরা পাই হাইড্রোকার্বনস, যেমন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনস লাইক মিথেন, ইথেন, এগুলো গ্যাস বেরোয়, ঠিক আছে, যখন কোনো অর্গানিক ওয়েস্ট ফেলা হয়, ঠিক আছে, তো মিথেন, ইথেন, প্রোপেন, এই ধরনের জিনিস হয়। তাছাড়া কিছু অ্যালিফ্যাটিকের সাথে অ্যারোমেটিক হাইড্রোকার্বনসও থাকে, যেমন বেনজিন, টলোইন, মানে মেটাজাইলিন। তো এগুলো কি হয়, বেসিক্যালি মোটর ভেহিকেল এক্সহস্ট থেকে বেরোয়,
বা ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায়। অ্যারোমেটিক হাইড্রোকার্বনস অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনসের চেয়ে কিন্তু বেশি টক্সিক হয়ে থাকে, কারণ এরা কি করে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি করে, ডব্লিউবিসি, দ্যাট ইজ হোয়াইট ব্লাড সেল কাউন্ট কমিয়ে দেয়। হোয়াইট ব্লাড সেলের যে কাউন্ট থাকে সেটা আমাদের শরীরের ব্লাডে কমিয়ে দেয়, যার ফলে লিউকেমিয়া হয় আমাদের শরীরে, এবং এরা আবার কার্সিনোজেনিকও হয়ে থাকে। তো বেসিক্যালি নিউক্লিয়ার অ্যারোমেটিক কম্পাউন্ডস যেগুলো হয় সেগুলোই হয় কার্সিনোজেনিক, যেটা ক্যান্সার সৃষ্টি করে আমাদের শরীরে। তাছাড়া এরা ছাড়াও এই যে বললাম যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এসব তো হলোই, এবং আরও একটা জিনিস যেটা হাইড্রোকার্বন থেকে প্রডিউস হয়, হাইড্রোকার্বন তো নিজেই প্রবলেম তৈরি করে, নিজে যখন নিজের অস্তিত্বে থাকে তখনও তৈরি করে, কিন্তু এদের থেকে আবার প্রডিউস করে নতুন এমন কিছু তৈরি হয় যেটা আমাদের ক্ষতি করে, পরিবেশের এয়ারকে, অ্যাটমসফিয়ারকে পলিউট করে, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন অবশ্যই একটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ হাইড্রোকার্বন, যেটা ওজোন লেয়ার ক্ষয় বা ডিপ্লেশনের জন্য দায়ী। এটা ছাড়াও অ্যালডিহাইড আছে, ফর্মালডিহাইড আছে, বিভিন্ন রকম অ্যালডিহাইড, ইনকমপ্লিট কম্বাসেন্সের ফসিলসের ইনকমপ্লিট কম্বাসেন্সের জন্য তৈরি হয়, ঠিক আছে, বা উডের ইনকমপ্লিটের কম্বাসনের জন্য তৈরি হয়। যখন আমরা কাঠ পোড়াই, যদি সম্পূর্ণ না পোড়াই তাহলে অ্যালডিহাইড তৈরি হয়, যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাক্রোলিন, এগুলো কি হয়, তৈরি হয়, এবং এরাই কিন্তু ফটোকেমিক্যাল স্মগে সাথে যুক্ত থাকে, ফটোকেমিক্যাল স্মগ তৈরি হওয়ার সাথে যুক্ত থাকে। যেই ফটোকেমিক্যাল স্মগ, সেটাই হচ্ছে সেই ফটোকেমিক্যাল স্মগ যেটা আমাদের চোখ, লাংস ইরিটেশন সৃষ্টি করে এবং ক্ষতিও করে। এবার আমরা এটা পড়বো, সেটা হচ্ছে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার মানে হচ্ছে যে এনার্জি এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার হবে, ঠিক আছে, ট্রান্সমিটেড হয়। তো এই যে এরা হিট ট্রান্সমিটেড হয়, তো এরা বিভিন্ন ওয়েতে হয়। তো সাধারণত তিনটা ওয়ে আমরা আলোচনার মধ্যে রাখা আছে: কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। কন্ডাকশন সাধারণত সলিড মেটালদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এটা কি, যে সলিড মেটালসের একদিকে হিট হয়ে আছে, এটা হটার পোর্শন। তো হটার পোর্শনের যে মলিকুলসগুলো থাকে, কণাগুলো থাকে, সেগুলো কি হয়, ভাইব্রেট হতে শুরু করে বেশি করে, মোর এক্সটেন্টেড, ঠিক আছে। তো এদের ভাইব্রেশনের জন্য, ঠিক আছে, এদের যে নেভার পার্টিকেলগুলো থাকে, ঠিক আছে, তারা কি হয়, ডিস্টারবেন্ট হয়। এখানে ধরো এটা স্থির আছে, তুলনামূলক কম হিটার, তো এই কণাগুলো এটা হচ্ছে হিট হচ্ছে। তো এরা যদি যেহেতু ভাইব্রেট করছে, এই ভাইব্রেশনের জন্য এ ডিস্টারবেন্স ফিল করে এবং এটাও হটার হয়ে যায়। অর্থাৎ ধরে রাখো যে কাউকে আমি ডিস্টার্ব করছি, তো কী হবে, রেগে যাবে, হট হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, ব্যাপারটা ওরকম। এখানে করছে, এর ফলে এখানে মোশনসের জন্য, অ্যাকচুয়ালি এটা ঘটে মোশনসের জন্য, ঘর্ষণের জন্য এটাও হিট হয়ে যায়, এবং আস্তে আস্তে তখন এও আস্তে 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 শুরু করে কি, ভাইব্রেট হওয়া। এইভাবে পুরোটা চলে, ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা চলবে যতক্ষণ না পর্যন্ত বোথ সাইডে টেম্পারেচার ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। অর্থাৎ সব দিকে টেম্পারেচার যতক্ষণ সমান হয়ে যাবে, টেম্পারেচার যখন সমান হয়ে যাবে, তখন কি হবে, এটা থেমে যাবে। তো এই যে প্রসেসটা আছে, এটাকে আমরা বলি কন্ডাকশন প্রসেস, ঠিক আছে। তো বিভিন্ন জায়গা মনে রাখবে যে বিভিন্ন সাবস্টেন্স বিভিন্ন রকমভাবে অ্যাবিলিটি থাকে তাদের এই কন্ডাক্ট করাটা হিটে। তো যেমন তাদের মধ্যে কপার, সিলভার, আয়রন, এরা হচ্ছে গুড কন্ডাক্টার্স। যেখানে আবার তুমি বলো যে কাঠ, গ্লাস, এরা হচ্ছে পুয়ার কন্ডাক্টার্স। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এইবার যেটা আসছে সেটা হচ্ছে কনভেকশনস। কনভেকশনস হচ্ছে সাধারণত আমরা
লিকুইড আর ফ্লুইডের মধ্যে দেখতে পাই। এখানে কি হয় যে এখানে দেখো কি হচ্ছে, কণা কিন্তু বহন করে ক্যারি করে নিয়ে যাচ্ছে না, এরা পাশেরটাতে পাঠাচ্ছে, পাশেরটাতে পাঠাচ্ছে, তার পাশেরটাতে পাঠাচ্ছে, তার পাশেরটাতে পাঠাচ্ছে, এইভাবে। ঠিক আছে, মানে একটা কণা হট হচ্ছে, টেম্পারেচারটা পাশের কণাতে পাঠিয়ে দিল, পাশের কণাটা হট হলো, তারপরে টেম্পারেচারটা এইভাবে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে এটা এইভাবে হচ্ছে। ঠিক আছে, তারপরে আবার পাশেরটা হয়ে যাচ্ছে, তারপরে এখান থেকে আবার পাশেরটা হচ্ছে, এইভাবে করতে করতে সবাই হট হচ্ছে। কিন্তু কনভেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন কনভেকশনে আলোচনা করে তখন লিকুইড আর ফ্লুইড করে, অর্থাৎ এরা হিটকে বহন করে নিয়ে যেতে পারে পার্টিকেলগুলো। ঠিক আছে, অর্থাৎ লিকুইড বা ফ্লুইড পার্টিকেলগুলো কি হচ্ছে, বা গ্যাসেস পার্টিকেলগুলো কি হচ্ছে, গ্যাসেসও থাকে এর মধ্যে। ঠিক আছে, তারা কি হয়, হট হওয়ার ফলে উপরের দিকে চলে যায়। ঠিক আছে, আবার লাইটার হওয়ার ফলে, এবং উপরে যে এবং ঠান্ডাগুলো কি করছে, ঠান্ডায় পার্টিকেলগুলো কি করে, জলের হয় জল, যেমন দেখো যখন জল বয়েল করে উপরের দিকে চলে যায়, এবং পাশের পার্টিকেলগুলো পাশে চলে আসে, এই জায়গাটায় ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য। আবার এরা হট হয়, এখানে চলে যায়, এই করে আবার পাশে ঠান্ডাটা, এইভাবে প্রত্যেকটা কণা, ঠিক আছে, হট হতে থাকে। কথা বুঝতে হলে মানে যেখানে হটার এরিয়া, সেখানে কণাগুলো হট হচ্ছে, সরে যাচ্ছে, এবং পাশের যে কণাগুলো সেই হটার এরিয়াতে চলে আসছে, তার ফলে সেও হট হয়ে যাচ্ছে, সে বেরিয়ে যাচ্ছে, আবার কোনো পাশে ঠান্ডা কণা, কোল্ড কণা চলে আসছে, আবার হটার পজিশনে আসছে, আবার হট হচ্ছে, এই বেরিয়ে যাচ্ছে, এই করে করে প্রত্যেকটা কণা আসতে যাচ্ছে। সুতরাং এই ঘটনাটা ঘটতে থাকে যতক্ষণ না পর্যন্ত সব জায়গায় সমস্ত কণাতে হিট ইকুইলিব্রিয়ামে না আসে। ঠিক আছে, তো এবার শেষে এটা আছে রেডিয়েশন। রেডিয়েশন রেডিয়েশন তো বুঝতে পারছো, সূর্য থেকে পৃথিবী আসছে, পৃথিবীতে যে তাপটা আসছে বা লাইট দ্বারা বাহিত তাপটা, হিটটা, সেটা কি কোনো মিডিয়াম ছাড়াই ভ্যাকিউমেই কি করে রেডিয়েট হয়ে চলে আসে। তো এটা হচ্ছে সবচেয়ে রেডিয়েশন প্রসেস, যার মাধ্যমে হিট ট্রান্সফার হয়ে থাকে। আমরা এখন পড়ব ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি কি, দেখো perfect black body is one which absorb heat radiation of all the wavelength that fall on it. তো ব্যাপারটা হচ্ছে such a body neither reflects or not transmit any part of incident heat radiations and hence it appears black. ব্ল্যাকই দেখায় কারণ সমস্ত কিছু শোষণ করে নেয়, কিছু ছাড়ে না। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস মনে রাখবে যে এ পারফেক্ট ব্ল্যাক বডি when heated emits radiation of all possible wavelength at that temperature. সেই টেম্পারেচারে যতগুলো ওর মধ্যে হিট করা হবে, ওকে যদি হিট করা হবে ব্ল্যাক বডিকে, তো হিট করলে পরে ও সমস্ত পসিবল ওয়েভলেন্থকে বের করে দেবে। ঠিক আছে, তো দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ইমিটেড রেডিয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাটেরিয়াল অফ দ্য বডি। বডির ম্যাটেরিয়ালসের উপর ওয়েভলেন্থের রেঞ্জ ডিপেন্ড করে না, বাট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার অফ দ্য ব্ল্যাক বডি। ব্ল্যাক বডির টেম্পারেচারের উপর অবশ্যই ডিপেন্ড করে। তো সেটার উপরেই আমাদের একটা ল আছে, যেটাকে আমরা বলি ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল। ওয়েন্স ডিসপ্লেসমেন্ট ল, ওয়েন্স ডিসপ্লেসমেন্ট লটা কি, তো এটা কি বলেছে এখানে, it states that the product of the wavelength corresponding to which maximum energy is emitted and the absolute temperature of the black body is always constant. অর্থাৎ lambda max into absolute temperature equals to constant. তো এই বিটা হচ্ছে ওয়েন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, এর মান হয় 0.2898 সেন্টিমিটার কেলভিন ইন সিজিএসএ। ঠিক আছে, আর ইন এমকেএসএ 0.002
2898 m কেলভিন ইন এসআই পদ্ধতি। ঠিক আছে, এসআই হচ্ছে এটা মান। তো ব্যাপারটা বুঝবে যে ওয়েন্স ল কি বলছে, দ্য টোটাল এনার্জি ইমিটেড বাই এ পারফেক্ট ব্ল্যাক বডি ইজ নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার ওয়েভলেন্থ ইমিটেড বাই ইট। মানে এই যে এনার্জি ইমিট করে, তো যতগুলো পসিবল ওয়েভলেন্থ ছাড়বে, ঠিক আছে, সমস্ত ওয়েভলেন্থ কিন্তু একই হবে না। যতগুলো ওয়েভ আকারে এনার্জি ছাড়বে, সমস্ত ওয়েভ ইউনিফর্মলি হয় না, অর্থাৎ সেম আকারে ছাড়ে না। ঠিক আছে, কোনোটা কম কোনোটা বেশি থাকে। ঠিক আছে, বলছি দ্য এনার্জি ইমিটেড ইজ ম্যাক্সিমাম ফর এ পার্টিকুলার ওয়েভলেন্থ। Thus, it easily explains the common observation that when a body is heated more and more, the color of the body, দেখো যদি এনার্জির উপর ডিপেন্ড করে বা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ছাড়ছে, তাহলে দেখো এটা যদি দেখো ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়ালস টু বি, বি হচ্ছে কনস্ট্যান্ট। তো ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়ালস টু বি, বি কনস্ট্যান্ট। তো ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু বি বাই টি। তো এটা কনস্ট্যান্ট হলে আমরা বলতেই পারি যে ল্যামডা ম্যাক্স ইজ প্রপোর্শনাল টু 1 বাই টি। তো 1 বাই টি দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। তার মানে টেম্পারেচার যত, মানে তোমরা না সত্যি টেম্পারেচার যত বেশি হচ্ছে, ম্যাক্স কত কমছে, ল্যামডা ম্যাক্স কি হচ্ছে, কমছে। টেম্পারেচার যত কম হচ্ছে, ল্যামডা ম্যাক্স কি হচ্ছে, বাড়ছে। কথাটা বুঝতে পারছো? তাহলে যত হিট থাকবে, যত হিটেড হবে, তো কি হচ্ছে, ওয়েভলেন্থ কি হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। তো ধরো এখন কম হিট আছে, লেস হিটেড, তাহলে কি হবে, এর ওয়েভলেন্থ ম্যাক্সিমাম। ওয়েভলেন্থ যদি ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে, লঙ্গার থাকে, তাহলে কি হবে, রেড, লঙ্গার ওয়েভলেন্থ। এবার যত আস্তে আস্তে হিট হচ্ছে, মোর অ্যান্ড মোর যত হচ্ছে, তত রেড থেকে কি হবে, এটা আস্তে আস্তে ওয়েভলেন্থ কি হবে, যত হিট ইনক্রিজিং, হিট দিস ওয়ে। আর তাহলে ল্যামডা কি হবে, অবভিয়াসলি ডিক্রিজিং ওয়েতে হবে, একই দিকে একই ওয়েতে ডিক্রিজ অর্ডার হবে। ঠিক আছে, তার ফলে কি হবে, আস্তে আস্তে ইয়েলোর দিকে যাবে, অর্থাৎ লঙ্গার ওয়েভলেন্থ রেড। তো যত মোর হিটেড হবে, যত বেশি হিট হতে থাকবে, মোর অ্যান্ড মোর, তো এটাকে রেড টু ইয়েলো দিকে কালার চেঞ্জ হবে, এনার্জি বা লাইটটা যেটা ওখানে ইমিট হবে, ইমিটেড এনার্জির কালার চেঞ্জ হবে। কথাটা বুঝতে পারছো? এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হচ্ছে যে ইনক্রিজ টেম্পারেচার উইল লিড টু ল্যামডা ম্যাক্স অ্যাট স্মলার ওয়েভলেন্থ। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার। এইবার অন্য একটা টপিক নিয়ে আরেকটা ব্ল্যাক বডির উপরে থিওরি আছে, স্টেফেন ল আছে। এটা হচ্ছে স্টেফেন ল। এটা পরবর্তীকালে কি ল নামে পরিচিত হয়েছে সেটা আমরাও বলবো। তো এটা কি বলেছে যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি রেডিয়েটেড পার সেকেন্ড, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বাই কি হচ্ছে বলো, হ্যাঁ এক্স্যাক্টলি, পার সেকেন্ড পার, এক্স্যাক্টলি তাই, পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি বাই সেকেন্ড ইন্টু এরিয়া, এটাই এরা বলেছেন। তো এই যে জিনিসটা বললেন যে পার সেকেন্ড পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এটা যদি ই দিয়ে লেখা হয়, ঠিক আছে, তাহলে ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু
টি টু দি পাওয়ার 4, ঠিক আছে, 4th পাওয়ার অফ অ্যাবসলিউট টেম্পারেচার। তো ই যদি সরানো হয়, দেখো প্রপোর্শনাল যদি উঠানো হয়, যদি ইকুয়াল আনা হয়, তাহলে এখানে সিগমা আসে T4, when sigma is Stephan constant. Sigma is Stephan constant. Stephan's constant. কথা বুঝতে তাহলে ক্লিয়ার? এর ভ্যালু হচ্ছে 5.67 into 10 to the power minus 5 arcs per semi square per Kelvin 4। এটা কি সিজিএস এর ভ্যালু, ঠিক আছে। আর এসআই এর ভ্যালু কি হবে? সিজিএস আর একটা টার্ম আছে, আর একটা ভ্যালু আছে, এটাও লিখে দিচ্ছি আমরা। 5.67 into 10 to the power minus 8 joule per second per meter square per Kelvin the per 4, সরি এটাও এসআই এর দুটো টার্ম পাই, একটা জুল সেকেন্ডে এসে করেছে, এবার সেটাকে ওয়াটে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তো একই রকমই ব্যাপার হচ্ছে, সেম মান ওয়াট পার মিটার স্কোয়ার, মানে জুল পার সেকেন্ড পার কেলভিন টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে, বুঝতে পারছো? তো এবার বলি যে এই যে লটা আমরা পড়লাম, এই লটা স্টেফেন বিজ্ঞানী স্টেফেন 1879-তে বলেছিলেন, কিন্তু এটাকে থিওরিটিক্যালি প্রুফ যিনি দেন তিনার নাম হচ্ছে বোল্টজম্যান। ইনি 1884 খ্রিস্টাব্দে এটা প্রমাণ করে দেন থিওরিটিক্যালি। একই থিওরি, ইনি প্রমাণ করেননি, ইনি জাস্ট দিয়েছেন থিওরিটা, বলেছেন থিওরিটা প্রমাণ করে দিলেন, ঠিক আছে। তাই জন্য পরবর্তীকালে এই লটার নাম হচ্ছেন স্টেফেন বোল্টজম্যান ল। তো এই অ্যাবভ লয়ে, ঠিক আছে, তখনই হোল্ড হবে যে দিস ল, যখন এটা এই লটা হোল্ডস অনলি হোয়েন, তখনই প্রযোজ্য হবে যখন বডি রেডিয়েটিং হিট এনার্জি ইজ এ পারফেক্ট ব্ল্যাক বডি, ঠিক আছে। যে বডিটা এনার্জি রেডিয়েট করছে সেই বডিটাতে পারফেক্ট ব্ল্যাক বডি হয়, এবং সেই বডিটা যাতে সারাউন্ডিংস থেকে কোনো এনার্জি রিসিভ না করে। তাহলে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে কি বললাম, দ্য বডি রেডিয়েটিং হিট এনার্জি is a perfect black body, আর সেকেন্ডলি হচ্ছে the body does not received ঠিক আছে, কোনো এনার্জি রিসিভ করবে না, ঠিক আছে, does not receive heat energy from surroundings,
সারাউন্ডিংস। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে, এবার ধরো তুমি পারফেক্ট ব্ল্যাক বডির, আমি বিবি লিখে দিচ্ছি, শর্ট ফর্ম হিসাবে ইউজ করছি বিবিটা, ঠিক আছে, তোমরা ইউজ করবে না, এটা আমি শর্ট ফর্ম হিসাবে বোঝানোর জন্য ইউজ করছি, বিবি ব্ল্যাক বডি। ঠিক আছে, তো ধরে নাও যে পারফেক্ট ব্ল্যাক বডি টেম্পারেচার আছে, টেম্পারেচার হচ্ছে টি, যেটাকে তুমি প্লেস করলে T1 অ্যাটমসফিয়ারে, মানে একটা এরিয়াতে এনক্লোজড করলে যেখানে কি হচ্ছে T1 টেম্পারেচার আছে। ঠিক আছে, এনক্লোজড এরিয়া অ্যাট এটা, তাহলে দ্য হিট রেডিয়েশন পার সেকেন্ড পার ইউনিট এরিয়া কি হবে দেখো, তাহলে হিট রেডিয়েশন পার সেকেন্ড পার ইউনিট এরিয়া ই ইকুয়ালস টু হবে সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস T1 টু দি পাওয়ার 4। তো এটা কখন হবে, অনলি হোয়েন টি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু T1। ঠিক আছে, আর দ্য সিম্পল ফর্ম বিকামস, এর সিম্পল ফর্মটা যদি লেখা হয় তাহলে আমরা এইভাবে লিখি, যেটা আগেও লিখেছিলাম আমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হলো যে কি টি টেম্পারেচার ব্ল্যাক বডি আছে, সেটাকে এনক্লোজ করা হলো একটা এরিয়াতে যেখানে T1 টেম্পারেচার আছে। তো যদি দেখা গেল যে ব্ল্যাক বডি যেটাকে নিয়েছিলাম সেটা পারফেক্ট ব্ল্যাক বডির কথা বলেছিলাম একটু আগে, পারফেক্ট ব্ল্যাক বডি টি যদি হয় তাহলে এইটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি পারফেক্ট না হয়, একই ঘটনাই ঘটাচ্ছি যে টেম্পারেচার টি আছে সেটাকে T1 টেম্পারেচার এরিয়াতে এনক্লোজড করা হলো, কিন্তু সেটা ব্ল্যাক বডিটা পারফেক্ট নয় সাপোজ, তো বলছি যে ইফ বা ইন কেস ধরো দ্য ব্ল্যাক বডি বা দ্য বডি, ঠিক আছে, ইজ নট পারফেক্ট ব্ল্যাক বডি, শর্ট ফর্ম ইউজ করলাম, হ্যাঁ, তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি যেটা হবে পার ইউনিট পার সেকেন্ড পার ইউনিট এরিয়া ই ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে স্মল ই সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস T1 টু দি পাওয়ার 4। দেখো এখানে ই স্মল ই নাই, কিন্তু এখানে স্মল ইটা আসলো, তো এই স্মল ই ইজ কল্ড রেডিয়েশন emissivity or simply emissivity of the surface, যে সারফেসটা আছে সেই সারফেসের বডির যে সারফেসটা আছে সেই সারফেসের রেডিয়েশন এমিসিভিটি বা সিম্পলি ইমিসিভিটি বলা হয় ইকে। ঠিক আছে, এর ভ্যালু, ইটস ভ্যালু ডিপেন্ডস upon the nature of the surface। অবশ্যই এটা সারফেসের যেহেতু আছে তাহলে এই সারফেসের নেচারের উপরে ডিপেন্ড করবে যে কতটাতে গরম হয়, কতটাতে ছাড়ে সারফেসটা। ঠিক আছে, সেগুলো নেচার আছে, এই নেচারের উপর ডিপেন্ড করে। তো এই হলো আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশনস, আমাদের করা হয়ে গেল ব্ল্যাক বডি রেডিয়েশনস, এবং এর উপরে দুটো ল করলাম আমরা, স্টেফেন বোল্টজম্যান ল এবং তার আগে ওয়েন্স ল আমরা করলাম। এটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে, তারপর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।